আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের আনন্দ পাঠ বই থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে। নয়াপত্তন এই গল্পটি হচ্ছে তোমাদের আনন্দ পাঠ বইয়ের দ্বিতীয় গল্প, যেটি লিখেছেন জহির রায়হান। তোমরা অবশ্যই তোমাদের মূল যে বই রয়েছে সে বই থেকে পুরো গল্পটি পড়ে নেবে, তারপরে হচ্ছে তোমরা বর্ণনামূলক প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তো আমরা এখন চলো দেখে নিচ্ছি যে এই নয়াপত্তন গল্প থেকে কোন কোন বর্ণনামূলক প্রশ্নগুলো পড়তে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ অধ্যায়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নের উত্তর, নয়াপত্তন গল্প, যেটি লিখেছেন জহির রায়হান। আমাদের প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে ১ নম্বর প্রশ্ন। খেয়াল করো, প্রশ্নের দুইটি অংশ রয়েছে, ক এবং খ। তোমরা অবশ্যই মনে রাখবে এই প্রশ্নের মান বন্টন কীরকম। তোমাদের ক এবং খ দুইটি প্রশ্ন থাকবে বর্ণনামূলক, এবং সেখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে তোমাদের যে মান বন্টন সেটা হচ্ছে ক নম্বরে ৩ মার্ক থাকবে এবং খ নম্বরে থাকবে ৭ মার্ক, অর্থাৎ সর্বমোট একটি বর্ণনামূলক প্রশ্নে তোমরা ১০ নম্বর পাবে। তো প্রথম যে প্রশ্ন ক নম্বর, সেখানে জানতে চাওয়া হয়েছে সোনু পণ্ডিত শহরে গিয়ে কী ধরনের সাহায্য আশা করেছিলেন, কেন করেছিলেন। তো আমরা এই প্রশ্নের উত্তরটি এখন লিখব। তো দেখো, আমরা উত্তরে লিখতে পারি যে শহরে গিয়ে সোনু পণ্ডিত সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য আশা করেছিলেন, যাতে তিনি গাঁয়ের স্কুলটি পুনরায় নির্মাণ করতে পারেন এবং সেখানে গাঁয়ের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারেন। তিনি বিশ্বাস করতেন যে সরকার যদি তাকে সাহায্য দেয় তবে তিনি আবার তার স্কুলটির কার্যক্রম শুরু করতে পারবেন। তার প্রধান উদ্দেশ্য ছিল গাঁয়ের শিশুদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া, যাতে তারা নিজেদের জীবন পরিবর্তন করতে পারে এবং ভবিষ্যতে ভালো কিছু করতে সক্ষম হয়। তিনি মনে করতেন যে শিক্ষা সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার নিজে প্রতিষ্ঠিত স্কুলটি সেই লক্ষ্যকে সামনে রেখে গাঁয়ের উন্নতি সাধন করতে পারে। তাই তিনি শহরে গিয়ে সরকারি সহায়তা চেয়েছিলেন, কারণ তার স্কুলটি ইতোমধ্যেই কিছুটা ভেঙে পড়েছিল এবং নতুন করে স্কুলটি চালু করার জন্য টাকা ও উপকরণের প্রয়োজন ছিল। তো আমরা দেখলাম যে সোনু পণ্ডিত তিনি শহরে গিয়েছিলেন। কী জন্য শহরে গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন সরকারের কাছ থেকে কিছু সাহায্য চাওয়ার জন্য। সেই সাহায্য তিনি কেন চেয়েছিলেন? কারণ তিনি তার স্কুলটি মেরামত করবেন অথবা পুনরায় প্রতিষ্ঠা করবেন, যাতে করে সেখানে গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়। আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। এরপর চলে যাব খ নম্বরে, যেখানে জানতে চাওয়া হয়েছে শহরে গিয়ে তাকে কী ধরনের অবহেলা ও অপমানের সম্মুখীন হতে হয়েছিল। তো সোনু পণ্ডিত শহরে গিয়েছিলেন সত্য, কিন্তু সেখানে গিয়ে তিনি কোনো সাহায্য তো পাননি, বরং অবহেলা ও অপমানের সম্মুখীন হয়েছিলেন। তো কেন হয়েছিলেন সেটা আমরা এখন লিখব। তো দেখো, শহরে গিয়ে সোনু পণ্ডিতকে ভয়াবহ অবহেলা ও অপমানের সম্মুখীন হতে হয়েছিল। প্রথমে তিনি সরকারের কাছে স্কুলের জন্য সাহায্য চেয়ে যান। শিক্ষা বিভাগের বড় সাহেব শমসের খান তাকে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণভাবে ধমক দেন। সাহেব বলেন, কিছু করতে হবে না, সরকার ইতোমধ্যেই ইংলিশ স্কুল এবং হোটেলের জন্য বিপুল পরিমাণ টাকা খরচ করছে, আর আপনার স্কুলের জন্য এক পয়সাও নেই। তাকে এমনভাবে অপমান করা হয় যেন তিনি কোনো অপরাধ করেছেন, কারণ তিনি সাহায্য চেয়ে সরকারের দরবারে গিয়েছিলেন। এই ঘটনার পর সোনু পণ্ডিতের মনে গভীর হতাশার জন্ম দেয়। তো প্রথমে তিনি শহরে গিয়েছিলেন সরকারি দপ্তরে, সেখানে তিনি সরকারের যিনি কর্মকর্তা রয়েছেন তার কাছে সাহায্যের কথা বললে তিনি ঔদ্ধত্যপূর্ণভাবে তাকে ধমক দেন এবং অপমানিত করেন। তিনি তাকে কোনো প্রকার সাহায্যই করেননি। তো এতে তিনি কিন্তু গভীর অপমানিত বোধ করেন। এরপরে তিনি আবার কার কাছে চলে যান দেখো, এরপরে তিনি চৌধুরী সাহেবের কাছে সাহায্য চেয়ে যান। চৌধুরী সাহেব, যিনি একসময় তার স্কুল প্রতিষ্ঠার জন্য কিছু সাহায্য করেছিলেন, এখন আর কোনো সাহায্য দিতে আগ্রহী ছিলেন না। তিনি বলেন, টাকা নেই আর সাহায্য সম্ভব নয়, বর্তমানে আমরা নিজেরাই ভীষণ কষ্টে আছি, স্কুলে সাহায্য দেওয়া তো দূরের কথা। চৌধুরী সাহেবের এই অবহেলা তাকে আরও হতাশ করে তোলে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে সরকারি দপ্তরে যাওয়ার পর সেখানে তিনি সাহায্য পেলেন না। পরবর্তীতে তিনি ব্যর্থ হয়ে অনেক আশা নিয়ে চৌধুরী সাহেবের কাছে গিয়েছিলেন, যদিও তিনিও তাকে কোনো প্রকার সাহায্য করেননি। তো এটা কিন্তু তিনি আরও হতাশ হয়ে পড়েন। তো দেখো, আমি শেষে লিখেছি, এসব ঘটনার পর সোনু পণ্ডিত বুঝতে পারেন যে গায়ের শিক্ষার উন্নতির জন্য তাকে কোনো সমর্থন বা সাহায্য মিলবে না, আর আশার বাতি নিভে গেছে এবং তিনি এমন অবস্থায় ফিরে আসেন যেখানে তার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো সহায়তা বা সমর্থন নেই। তার আত্মসম্মান ভেঙে যায়, কারণ তিনি যে মানুষদের কাছ থেকে সাহায্য আশা করেছিলেন তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছে এবং তার কাজের গুরুত্বকেই মূল্যায়ন করেনি।
এছাড়া গায়ে ফিরে এসে তার সামনে উপস্থিত গ্রামবাসীরা তাকে প্রশ্ন করলে তিনি আরও এক ধরনের সামাজিক অপমান অনুভব করেন। গ্রামের মানুষরা যখন জানতে পারে যে চৌধুরী সাহেব বা সরকার তাকে কোনো সাহায্য দেয়নি, তখন তারা তাকে উপহাস ও বিদ্রূপ করে। এই অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত কষ্টকর ছিল, কারণ তার দীর্ঘদিনের পরিশ্রমের কোনো মূল্যায়ন হয় না এবং সে এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, যেখানে তার সংগ্রাম অযথা হয়ে যায়। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে খ নম্বরে যে শহরে গিয়ে তাকে কী ধরনের অবহেলা ও অপমানের সম্মুখীন হতে হয়েছিল সেই বিষয়টি আমরা কিভাবে বর্ণনা করলাম। তোমাদের কাছে প্রশ্নের উত্তরটি একটু বড় আকারে মনে হতে পারে, তবে আমি চেষ্টা করেছি বড় আকারে লেখার জন্য। এর কারণ হচ্ছে এই প্রশ্নের মান বেশি। খ নম্বরে তোমরা পাবে 7 নম্বর। যেহেতু একটি প্রশ্নের মান হচ্ছে 7, সেহেতু কিন্তু সেই প্রশ্নটি আকারে একটু দীর্ঘই লিখতে হবে। তোমরা যদি ছোট লিখতে চাও তাহলে কিন্তু 7 তোমরা নাও পেতে পারো। আর এই জন্য আমি একটু বড় করে লিখেছি, তবে তোমাদের কাছে যদি মনে হয় এটা খুব বেশি বড় হয়ে গেছে, তাহলে তোমরা নিজেরা কিছুটা সংক্ষিপ্ত করে নিতে পারো। যাই হোক, আমরা ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর দেখলাম প্রথম বর্ণনামূলক প্রশ্ন থেকে। এবার আমরা চলে যাব দ্বিতীয় যে বর্ণনামূলক প্রশ্ন সেখানে। দেখো 2 নম্বর বর্ণনামূলক প্রশ্ন, সেখানে যথারীতি ক এবং খ দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে চৌধুরী সাহেবের সঙ্গে সোনু পণ্ডিতের সম্পর্ক কেমন ছিল, তিনি কিভাবে স্কুল প্রতিষ্ঠার জন্য সাহায্য করেছিলেন। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে চৌধুরী সাহেব এবং সোনু পণ্ডিতের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো এবং বন্ধুত্বপূর্ণ। একসময় সোনু পণ্ডিত এবং চৌধুরী সাহেব গায়ের কাছাকাছি ছিলেন এবং তারা একে অপরকে জানতেন ও বিশ্বাস করতেন। চৌধুরী সাহেব ছিলেন গায়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি জমিদারির তদারকি করতেন এবং সমাজে সম্মানিত ছিলেন। একদিন সোনু পণ্ডিত যখন গায়ের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার চিন্তা করেন, তখন তিনি প্রথমে চৌধুরী সাহেবের কাছে সাহায্য চান। চৌধুরী সাহেব এই প্রস্তাবে খুব আগ্রহ দেখান এবং তার সহযোগিতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। চৌধুরী সাহেব স্কুল প্রতিষ্ঠার জন্য সরাসরি বড় অর্থ সাহায্য না দিলেও তিনি তার জমি দিয়ে স্কুল প্রতিষ্ঠার জন্য জায়গা দেন এবং শহর থেকে মিস্ত্রি এনে স্কুলের জন্য কিছু চুল এবং টেবিল তৈরির ব্যবস্থা করেন। তার এই সাহায্যটি ছোট হলেও গায়ের একদম প্রথম স্কুল প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শানু পণ্ডিত তার কৃতজ্ঞতা স্বরূপ স্কুলের নাম জুলু চৌধুরীর স্কুল রাখেন এবং চৌধুরী সাহেবের নাম স্কুলের ফলকে লিখে দিয়ে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান। ফলে চৌধুরী সাহেব এবং শানু পণ্ডিতের সম্পর্ক ছিল সহায়ক এবং আন্তরিক। তো আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দেখলাম যে শানু পণ্ডিত এবং সেই চৌধুরী সাহেবের মধ্যে ঠিক কেমন সম্পর্ক ছিল, এবং একই সাথে আমরা এটাও জানলাম যে সেই চৌধুরী সাহেব তিনি কিভাবে শানু পণ্ডিতকে একটি স্কুল প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন। তো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে চৌধুরী সাহেব কেন স্কুলের পুনর্গঠন নিয়ে কোনো সাহায্য করতে রাজি হননি। তো খ নম্বরের প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখব? দেখো, আমরা খ নম্বরে লিখতে পারি চৌধুরী সাহেব, যিনি একসময় গায়ের অন্যতম প্রভাবশালী এবং সমৃদ্ধ ব্যক্তিত্ব ছিলেন, এখন আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তার পূর্বেকার জমিদারি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের ফলে সমাজে তার একটি বড় সম্মান ছিল এবং তিনি ছিলেন সমাজে অন্যদের সহায়তা করার এক গুরুত্বপূর্ণ উৎস। তবে তার আর্থিক অবস্থার পরিবর্তনের কারণে তিনি আর সেই সাহায্য দিতে সক্ষম ছিলেন না। তার জমিদারি এবং ব্যবসার খরচ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি নিজের পরিবার এবং সম্পত্তি পরিচালনার জন্য যথেষ্ট অর্থ জোগাড় করতে পারছিলেন না। একদিকে তার জমিদারি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে তার ব্যবসার আয়ও কমে যাচ্ছিল। এসব কারণে তার আর্থিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি অন্যদের সহায়তা করার মতো অবস্থায় ছিলেন না। যখন সোনু পণ্ডিত স্কুলের পুনর্গঠনের জন্য চৌধুরী সাহেবের কাছে সাহায্য চান, চৌধুরী সাহেব তার কঠিন বাস্তবতার কথা তুলে ধরে বলেন, আমার কাছে টাকা নেই, আমি সাহায্য করতে পারবো না। তিনি আরও বলেন, পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে বর্তমানে তার পক্ষে কিছু করার ক্ষমতা নেই, কারণ তার নিজস্ব জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। এছাড়াও চৌধুরী সাহেবের এই অবস্থা সামাজিক ও অর্থনৈতিক চাপের ফলস্বরূপ। তার অতীতের শ্রীবৃদ্ধি ও সামাজিক মর্যাদা এখনও তাকে তার পুরনো বন্ধু এবং পরিচিতদের কাছে সম্মানিত রাখে, কিন্তু বাস্তবতা হলো যে এখন তিনি আর আগের মতো সাহায্য করতে সক্ষম নন। এই চিত্রটি আমাদেরকে সমাজে ব্যক্তির আর্থিক ও সামাজিক অবস্থার পরিবর্তন এবং সেই পরিবর্তনের ফলস্বরূপ তাদের সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের উপর কীভাবে প্রভাব ফেলে তা দেখানোর চেষ্টা করেছে। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি, যেখানে জানতে চাওয়া হয়েছিল
চৌধুরী সাহেব কেন স্কুলের পুনর্গঠন নিয়ে কোনো সাহায্য করতে রাজি হননি। আমরা ঠিক এভাবে দ্বিতীয় যে বর্ণনামূলক প্রশ্নটি রয়েছে তার উত্তরটি লিখে ফেললাম। এবার আমরা চলে যাব আরও একটি প্রশ্নে, 3 নম্বর বর্ণনামূলক প্রশ্নে। চলো সেখানে দেখে নিচ্ছি কী লেখা রয়েছে। ক নম্বর জানতে চাওয়া হয়েছে, গায়ে ফিরে এসে সোনু পণ্ডিত কীভাবে স্কুল পুনর্নির্মাণের উদ্যোগ নিলেন, ব্যাখ্যা করো। তো আমরা এই প্রশ্নের উত্তরটি কীভাবে লিখি দেখো। প্রথমে আমরা জানি যে সোনু পণ্ডিত তিনি সরকারি দপ্তরে গিয়েছিলেন সাহায্য নেওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে তিনি কিন্তু সাহায্য পাননি। এরপর তিনি তার পুরনো যে শুভাকাঙ্ক্ষী ছিলেন চৌধুরী সাহেব, তার কাছেও গিয়েছিলেন সাহায্যের জন্য, তিনিও কিন্তু তাকে কোনো প্রকার সাহায্য করতে পারেননি। অবশেষে তিনি গ্রামে ফিরে আসলেন এবং তিনি নিজ উদ্যোগেই পুনরায় সেই স্কুলটি নির্মাণ করার, তো সেটি আমরা এখন ব্যাখ্যা করব। দেখো আমি লিখেছি, শহরে গিয়ে সোনু পণ্ডিত স্কুলের জন্য সাহায্য পেতে ব্যর্থ হলে তিনি হতাশ না হয়ে বরং নিজের গায়ে ফিরে এসে নতুন উদ্যমে স্কুল পুনর্নির্মাণের জন্য কাজ শুরু করেন। তিনি বুঝতে পারলেন যে স্কুলের উন্নতি শুধু গায়ের শিক্ষার মান বাড়ানোর জন্যই নয়, বরং সমাজের সামগ্রিক উন্নতির জন্য খুবই প্রয়োজনীয়। গ্রামে ফিরে এসে সোনু পণ্ডিত স্কুলের ভবনটির বর্তমান অবস্থার পর্যালোচনা করেন এবং সিদ্ধান্ত নেন যে এটিকে পুনর্নির্মাণ করতেই হবে। সে সময় স্কুলের অবস্থা ছিল অত্যন্ত খারাপ, ভবনটি বেশ পুরনো হয়ে পড়েছিল এবং অনেক অংশই ভেঙে পড়েছিল। সোনু পণ্ডিত তার অভিজ্ঞতা এবং নিজের দৃঢ় সংকল্পের মাধ্যমে গায়ের মানুষের কাছে স্কুলের প্রয়োজনীয়তা বোঝাতে থাকেন। তিনি গায়ের জনগণের মধ্যে শিক্ষার গুরুত্ব এবং একটি সুদৃঢ় স্কুলের মাধ্যমে কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হতে পারে তা তুলে ধরেন। পূর্বে বিদ্যালয়ের মধ্যে বড় কোনো ধরনের উন্নতি হয়নি এবং শিক্ষার পরিবেশও ছিল অত্যন্ত দুর্বল। সোনু পণ্ডিত তার উদ্যোগে প্রথমে স্কুলের অভ্যন্তরীণ এবং বাইরের অবস্থা ঠিক করার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি স্কুল ভবন মেরামত, নতুন পাঠ্যপুস্তক সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের ব্যবস্থা করেন। তার প্রাথমিক উদ্দেশ্য ছিল শুধু স্কুলের অবকাঠামো নয়, শিক্ষার পরিবেশ এবং গুণগত মান বৃদ্ধি করা। তো ঠিক এভাবে আমরা দেখো ক নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে কিভাবে তিনি স্কুলটি পুনর্নির্মাণের যে উদ্যোগ রয়েছে সেটি গ্রহণ করেছিলেন। এরপর দেখো খ নম্বর জানতে চাওয়া হয়েছে, গায়ের লোকেরা কিভাবে সোনু পণ্ডিতের উদ্যোগকে সমর্থন জানালো এবং তারা কোন সহায়তা প্রদান করলো। তো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখব। দেখো আমি খ নম্বরে লিখেছি যে গায়ের মানুষ সোনু পণ্ডিতের উদ্যোগকে খুবই আন্তরিকভাবে সমর্থন জানান। তারা বুঝতে পারলেন যে স্কুলের উন্নতি না হলে গায়ের ভবিষ্যৎ প্রজন্ম ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সোনু পণ্ডিতের দৃঢ় সংকল্প এবং তার আস্থায় গায়ের মানুষ একযোগে তার উদ্যোগে যোগ দেয়। প্রথমত গায়ের পুরুষেরা স্কুল ভবন মেরামত, দেয়াল নতুন করে তোলা, ছাদের সংস্কার এবং অন্যান্য অবকাঠামোগত কাজের জন্য নিজেদের শ্রম দিতে শুরু করেন। তারা নিজেদের প্রয়োজনীয় সামগ্রীও স্কুলের কাজে ব্যবহারের জন্য প্রদান করেন। কিছু মানুষ যারা আর্থিকভাবে সামর্থ্যবান ছিল তারা অর্থ সাহায্য দিয়ে স্কুলের পুনর্গঠন কাজে সহায়তা করেন। এছাড়া গ্রামের মহিলারাও কিছু অনন্য ভূমিকা পালন করে। তারা স্কুলের চারপাশ পরিষ্কার করতে সাহায্য করেন এবং স্কুলের অভ্যন্তরীণ কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। তারা মনে করতেন যে স্কুলের উন্নতির মাধ্যমে গায়ের ছেলে মেয়েরা ভালো শিক্ষার সুযোগ পাবে এবং এতে তাদের জীবনের উন্নতি হবে। অন্যদিকে গায়ের কিছু অভিজ্ঞানী এবং প্রভাবশালী ব্যক্তিরাও, যাদের মধ্যে জমিদার কিংবা স্থানীয় নেতারা অন্তর্ভুক্ত ছিলেন, তারা স্কুলের পুনর্গঠন কাজে সামান্য হলেও সহায়তা করেন। তবে তাদের সাহায্য ছিল তুলনামূলকভাবে কম, যেহেতু তারা মূলত স্কুলের পুনর্গঠন নিয়ে তেমন কোনো আগ্রহ প্রকাশ করেননি। সবশেষে গায়ের এই লোকজনের সম্মিলিত প্রচেষ্টা এবং সহায়তায় সোনু পণ্ডিত স্কুলের পুনর্গঠন কার্যক্রম শুরু করেন। তারা কেবলমাত্র নিজেদের স্কুল নয়, বরং পুরো গায়ের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করেন। শিক্ষার প্রতি তাদের এই সহানুভূতি এবং সম্মিলিত প্রচেষ্টা গায়ের সামগ্রিক উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করেছে। শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম, আর ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তরই আমরা জেনে নিলাম। শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে নয়াপত্তন গল্প থেকে যে 3টি বর্ণনামূলক প্রশ্ন পড়ে শুনিয়েছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে গল্প থাকবে সেই গল্পের গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।